সাইফ হাসানকে বাদ দিলে ভারতের বিপক্ষে বাংলাদেশের এন্টায়ার ব্যাটিং ইউনিট কাণ্ডজ্ঞানহীন নির্বোধের মতো ব্যাট করেছে। ভারতকে ম্যাচ হারানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে। বোলাররা ভারতকে 168-তে আটকে রেখে ফিল্ডারদের সাপোর্টে ফিল্ডাররাও দুর্দান্ত ফিল্ডিং করেছেন, কমপক্ষে 12-15 রান সেভ করেছেন। যে সুযোগটা বোলাররা ফিল্ডাররা মিলে তৈরি করে দিয়েছিলেন সেটা বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় হাতছাড়া করলো। বাট স্টিল যেভাবে মনে করা হয়েছিল ভারতের এগেইনস্টে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না, একটা ডিফারেন্ট টাইপ অফ আমি বলবো সাহসী একটা বেস্ট 11 সাজিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করার একটা সুযোগ নিয়ে বাংলাদেশ ভারতকে যথেষ্ট টাফ টাইম দিয়েছে। সেটার জন্য বাংলাদেশ টিমের প্রশংসা অবশ্যই প্রাপ্য। এর বাইরেও বেশ কিছু কথা রয়েছে। 4টা ওভার বাংলাদেশের বোলিং ইনিংসের কথা বলছি। 4, 5, 6 এবং 11তম ওভার। 1 ওভারে 21, 1 ওভারে 17, 1 ওভারে 17, সাইফুদ্দিন 11তম ওভারে দিলেন 16। এই 4 ওভারে বাংলাদেশ রান দিয়েছে 71, আর ভারত বাদ বাকি 96 বলে রান করেছে 97। এখন আপনি চিন্তা করেন বাংলাদেশ কতটুকু দুর্দান্ত বল করেছে। আমি দুর্দান্তই বলবো। যেভাবে 4টা ওভারে ভারত রান তুলেছে, পাওয়ার প্লেতে 72 রান তুলে ফেলেছে। কার্টিসি গোস টু নো অভিষেক শর্মা না, কার্টিসি গোস টু ক্যাপ্টেন জাকের আলী অনিক। ভাই যে ক্যাচটা ফেলেছেন এই লেভেলের ক্রিকেটে এই ক্যাচ ধরতে হবে, 100 বারের মধ্যে 99 বার ধরতে হবে। যদি না ধরতে পারেন আপনি এই লেভেলে উইকেট কিপিং এ চলেন না। জাকেরের ওই এক ক্যাচ মিস পুরো ব্যাটিং ইনিংস, ভারতের পুরো ব্যাটিং ইনিংসের হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। আপনি এর সঙ্গে যোগ করে নিন ঋষাদের বোলিং। ঋষাদ ভয় পাননি, বাউন্ডারি খাওয়ার পর ঠিক একই লেন্থে ফ্লাইট দিয়ে বল করেছেন, উইকেট তুলেছেন। এবং ঋষাদ যে রান আউটটা করেছেন দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। পয়েন্ট রিজিয়ন থেকে গোলকিপাররা ফুটবল যেভাবে ডাইভ করে বল ফেরাস ঠিক সেভাবে বলটা কালেক্ট করলেন, উঠলেন, 1 সেকেন্ড সময় নিলেন, থ্রো করলেন, মুস্তাফিজ দারুণ একটা রান আউট করলেন ঋষাদের সহায়তায়। গ্রাউন্ড ফিল্ডিং দুর্দান্ত ছিল। সব মিলে আমি বলবো বাংলাদেশ যেভাবে ফিল্ডিং এফোর্ট এবং বোলিং এফোর্টটা দিয়েছে দারুণ, এক কথায় দারুণ। তানজিম সাকিবের কথা আলাদা করে বলতে হয়। লাস্ট ওভারটা বাদ দিলে লাস্ট ওভারে তিনি কেন যেন পেলেমেলো হয়ে গিয়েছিলেন, স্লোয়ার করতে গেলেন না কি করতে গেলেন, অথচ প্রথম 3 ওভার একদম বেসিক বোলিং করে দারুণ মানে সুবিধা পেয়েছিলেন। লাস্ট ওভারে কি হলো আমি জানি না। ঠিক একইভাবে ক্যাপ্টেন সাইফ 2 ওভার 7 রান দেওয়ার পর তাকে আর কোনো ওভার দেওয়া যাবে না, এই যে মুখস্থ ক্যাপ্টেন্সি পার্ট টাইমারে 2 ওভারের বেশি দেওয়া যাবে না, এটা আমার কাছে ঠিক সঠিক মনে হয়নি। দেন এগেইন 168তে ভারতকে আটকে রাখা এটা বাংলাদেশের ক্রেডিটের পরিচয়। এই টুর্নামেন্টে যে ব্যাপারটা নিয়মিত হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট করা অত বেশি ইজি থাকছে না। পাওয়ার প্লেতে যতটুকু সম্ভব বেশি রান করে নেওয়ার চেষ্টা করছে ব্যাটিং টিমগুলো। আগে ব্যাটিং করুক পরে ব্যাট করুক, বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে এটাই করেছে। বাংলাদেশ পাওয়ার প্লে ভালো সদ্ব্যবহার করতে পারেনি। বুমরার এগেইনস্টে তানজিদ তামিম যেভাবে আউট হলেন, আনারির মতো আউট হলেন। পারভেজ ইমন তার 7 বল খেলেছেন, 6টা বল ব্যাটে লাগাইতে পারেন নাই। ওভার দ্য উইকেট গিয়ে বুমরা লেগ মিডলে পিচ করে অফ স্ট্যাম্প থেকে বল বের করেছিলেন এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের গ্রামের ভাষা বলা হয় যে ব্যাট করে না নাচে, ওরা আসলে নেচেছে। এর সঙ্গে আমি পারভেজ ইমনের একটা কথা আলাদাভাবে বলতে চাই, কুলদীপ কিংবা বরুণকে আপনার সাররা, যারা ড্রেসিং রুমে সাররা আছেন, প্ল্যান দিয়ে দিয়েছেন যে অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে সুইপ শট খেলবেন, তাতে পায়ে লাগলেও লাইনের বাইরে এলবিডব্লিউর সম্ভাবনা কম আছে। এই স্ট্র্যাটেজি ঠিক আছে, আমি মানলাম। সব বল মারতে হবে নাকি সুইপ? এটা বলে দিয়েছে আপনাদের কোচরা। যদি বলে দিয়ে থাকে ওই কোচরা গাধা ছাগল। আমি আবারও বলতেছি কোচরা গাধা এবং ছাগল, ক্রিকেটের কম বুঝে না। 1 শট ইজ টু মেনি। আপনি 2টা 3টা সুইপ খেলছেন, অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে লাগছে, ফাইন, ঠিক আছে। একই শট যদি স্পিনারদের এগেইনস্টে বাড়াবাড়ি আপনি খেলতে যান, ভাই এই পাড়ার স্পিনার পাইছেন আপনি? কুলদীপ টুর্নামেন্টের টপ মোস্ট স্পিনার। ভারতীয় স্পিনাররা মিডল ওভারে 5-এর কম ইকোনমিতে এই এশিয়া কাপে 18 থেকে 19টা উইকেট তুলেছে। আপনি তাদের এগেইনস্টে বলে বলে সুইপ খেলবেন? সো পারভেজ ইমন ইজ এ আনস্মার্ট ব্যাটিং করেছেন, আনস্মার্ট ক্রিকেটারের মতো ব্যাটিং করেছেন। ঠিক একইভাবে এই 3 সাইফের কথা আলাদা করে বলছি আমি। এই যে টপ 3, এরপরে বাদ বাকি যে 5 জন আছেন না, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, ঋষাদ পর্যন্ত, এরা কত করেছে জানেন? 29 বলে 17 করছে ভাই। 29 বলে এরা 17 করছে। তাহলে আপনি ম্যাচ কেমনে জিতবেন? জিতে নাই বাংলাদেশ। সাইফকে দেখেও এরা শেখে নাই যে কি করা উচিত ছিল। সাইফের ব্যাটিং আপনি যত প্রশংসা করবেন কম হবে। একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে যে সাইফের আর কোনো কিছু করার নাই, কারণ সাইফ জশ বাটলার না, সাইফ হেনরিক ক্লাসন না, কিংবা বিরাট কোহলি না, কিংবা এবিডি ভিলিয়ার্স না। সাইফ হাসান সে তার মতো করে সম্ভাব্য বেস্ট পসিবল ওয়েতে বাংলাদেশের ইনিংসটা অন ট্র্যাক রেখেছিলেন, যেখান থেকে মনে হয় বা একটা ভরসা পাওয়া যায় বাংলাদেশ রানটা চেস করতে পারবে। বাংলাদেশের বাদ বাকি ব্যাটসম্যানদের দুর্দান্ত রকমের ব্যাটিং ব্যর্থতায়, নির্বুদ্ধিতার ব্যাটিং এ বাংলাদেশ ম্যাচটা হেরেছে। সো দেন এগেইন
তারপরে বলবো যে এই যে আপনার লিটনকে রেস্ট দেওয়া বা ইনজুরির কারণে তাসকিনকে বসানো কিংবা শেখ মাহিদিকে না খেলানো, দিস আর গুড ডিসিশনস, সাহসী ডিসিশন। একই সঙ্গে জাকির আলী অনেক যে বাংলাদেশে কোথাও কোনোদিন ক্যাপ্টেন্সি তার আমি ঠিকঠাক মতো করতে দেখিনি, সোহান থাকার পরও তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো, এটা প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি কতটুকু ন্যাস্টি, কতটুকু বাজে, এবং ড্রেসিং রুমটা আসলে কতখানি আনস্টেবল, বা ড্রেসিং রুমের ভেতরে আসলে সত্যিকার অর্থে প্রফেশনালিজমের কোনো চর্চা নাই। এই কথাটা বলা ঠিক হয়তো অনেকের কাছে মনে হবে না, কিন্তু আমি এটা ঠিক মনে করি। নইলে জাকিররা আপনি হুট করে ক্যাপ্টেন্সিতে পাঠাইতেন না যেখানে সোহান বসে আছে। এনিওয়েজ, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে হবে, এটার কোনো ব্যতিক্রম নাই, ফাইনাল খেলতে হবে। তবে এই ম্যাচ থেকে বাংলাদেশের নেওয়ার মতো পজিটিভ অনেক কিছু আছে। ভারতের মতো মানে টপমোস্ট টিমের এগেইনস্টে বাংলাদেশ যেভাবে ফাইট করেছে, যেভাবে জয়ের সম্ভাবনা তৈরি করেছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু পার্টিকুলার দুই একজন বাদ দিলে, ব্যাটিং ইনিংসে সাইফকে বাদ দিলে বাদ বাকিদের প্রচন্ড সমালোচনা হওয়া উচিত। অ্যাজ এ হোল বোলিং ইউনিট বাংলাদেশ এবং ফিল্ডিং ইউনিট হিসেবে ভালো করেছে। এক্সপেক্ট করবো পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ এই খেলাটা খেলতে পারে যেটা ভারতের বিপক্ষে খেলেছে, পাকিস্তানকে হারানো খুব বেশি কঠিন হওয়ার কারণ নাই।